আমাদের আজকের এই আলোচনা পদার্থবিজ্ঞানের দুই কিংবদন্তিকে ঘিরে, সত্যেন্দ্রনাথ বসু এবং অ্যালবার্ট আইনস্টাইন। তাদের হাত ধরে জন্ম নিতে পারত এক যুগান্তকারী আবিষ্কার, যা আমরা এখন কোয়ান্টাম স্পিন নামে চিনি। কিন্তু আসলেই কি তা হয়েছিল? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। চলুন শুরু করা যাক এই একটা কথা দিয়ে। এই একটি ফুটনোটি প্রবন্ধটিকে হত্যা করেছিল। ভাবা যায়, কথাটা বলেছিলেন সত্যেন্দ্রনাথ বসুর ছাত্র পার্থ ঘোষ। আর এই একটা কথাই কিন্তু একটা বিশাল রহস্যের জন্ম দিয়েছিল। মানে কিভাবে একটা সামান্য ফুটনোট একটা যুগান্তকারী গবেষণাকে ইতিহাস থেকে প্রায় মুছেই দিতে পারে। এই প্রশ্নটা নিয়েই আজকের এই আলোচনা। তাহলে আমাদের মূল প্রশ্নটা দাঁড়াচ্ছে, সত্যিই কি অ্যালবার্ট আইনস্টাইনের একটা মাত্র ফুটনোটের জন্য একটা অসাধারণ আবিষ্কার ইতিহাসের পাতা থেকে হারিয়ে গিয়েছিল? চলুন পুরো ব্যাপারটা খুঁটিয়ে দেখে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা যাক। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, কোয়ান্টাম তত্ত্বের একদম শুরুর দিনগুলোতে। কারণ তখন তত্ত্বটার মধ্যে এমন একটা মৌলিক সমস্যা ছিল যা স্বয়ং আইনস্টাইনকেও ভাবিয়ে তুলেছিল। তো গল্পটা শুরু একেবারে বিংশ শতকের গোড়ার দিকে। দেখুন, ১৯০০ সালে ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরির একটা ধারণা দিলেন। ঠিক তার ৫ বছর পর, মানে ১৯০৫-এ, আইনস্টাইন সেই থিওরি ব্যবহার করে ফিজিক্সের একটা বড় সমস্যার সমাধানও করে ফেললেন। কিন্তু একটা কিন্তু ছিল। প্ল্যাঙ্কের মূল যে সমীকরণ, ওটাতে একটা বেশ বড়সড় সমস্যা রয়ে গিয়েছিল। এমনকি আইনস্টাইন নিজেও ১৯১৭ সালে চেষ্টা করে সেটার সমাধান করতে পারেননি। আর ঠিক তখনই ১৯২৪ সালে একেবারে অনেক দূরের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সত্যেন্দ্রনাথ বসু এর একটা নিখুঁত সমাধান বের করে ফেলেন। আচ্ছা, সমস্যাটা ঠিক কী ছিল? আসলে প্ল্যাঙ্কের সমীকরণের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ তখনও আলোর চিরায়ত বা ক্লাসিক্যাল ওয়েভ থিওরির ওপর নির্ভর করছিল। এটা আবার আলোর কণা বা ফোটনের যে নতুন ধারণা, সেটার সাথে ঠিক মিল ছিল না। মানে সমীকরণটা এক কথায় বিশুদ্ধ ছিল না, এটা ছিল একটা হাইব্রিড বা সংকর সমীকরণ। বসুর এই সমাধানই কিন্তু তাকে আইনস্টাইনের নজরে এনে দেয়। আর এখান থেকেই শুরু হতে পারত সেই বিখ্যাত জুটির পথ চলা, যা পদার্থবিজ্ঞানের ইতিহাসই হয়তো বদলে দিত। কিন্তু শুরুতেই একটা বড় ধাক্কা অপেক্ষা করছিল। কি সেই ধাক্কা? সত্যেন বসু যখন প্ল্যাঙ্কের সমীকরণের এই ত্রুটিমুক্ত রূপটা নিয়ে তার প্রথম গবেষণাপত্রটা তখনকার বিখ্যাত ফিলোসফিক্যাল জার্নালে পাঠালেন, তখন সেটা প্রকাশের জন্য গৃহীতই হলো না। সম্পাদক ওটা সোজাসুজি প্রত্যাখ্যান করে ফেরত পাঠিয়ে দেন। কিন্তু বসু তো দমে যাওয়ার পাত্র নন। তিনি তার পেপারটা সরাসরি পাঠিয়ে দিলেন আইনস্টাইনের কাছে। আর আইনস্টাইন এর গুরুত্বটা ঠিকই ধরে ফেলেছিলেন। তিনি নিজে উদ্যোগ নিয়ে ওটা জার্মান ভাষায় অনুবাদ করলেন আর প্রকাশের জন্য জমা দিলেন। এভাবেই বসুর প্রথম কাজটা ইতিহাসের পাতায় জায়গা করে নিল। প্রথম গবেষণাপত্রের এই সাফল্যের পর বসু বেশ আত্মবিশ্বাসের সাথেই তার দ্বিতীয় কাজটাও আইনস্টাইনের কাছে পাঠিয়ে দেন। কিন্তু এবারই শুরু হয় সেই ঐতিহাসিক বিতর্ক। আর তার কেন্দ্রে ছিল আপাতদৃষ্টিতে খুবই নিরীহ একটা সংখ্যা। সংখ্যাটা ছিল ২। হ্যাঁ, শুধু এই ২ সংখ্যাটা। আলোর কণার চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে বসু তার সমীকরণে এই ২ দিয়ে গুণ করেছিলেন। কিন্তু এই সাধারণ দেখতে সংখ্যাটার তাৎপর্যটা কী ছিল, জানিয়ে এত বড় একটা বিতর্কের জন্ম হলো। আসলে এই ২ সংখ্যাটা নিয়েই দুজনের মধ্যে মতের অমিলটা হয়। আইনস্টাইনের মতে এটা ছিল আলোর একটা পরিচিত ধর্ম, যাকে বলে পোলারাইজেশন ফ্যাক্টর। কিন্তু বসু যা বলছিলেন সেটা ছিল রীতিমতো বৈপ্লবিক। তিনি বোঝাতে চাইছিলেন যে এটা ফোটনের একটা একেবারে নতুন নিজস্ব ধর্ম, এমন একটা বৈশিষ্ট্য যার কোনো ধারণাই তখনকার বিজ্ঞানে ছিল না। আচ্ছা, এই পোলারাইজেশন জিনিসটা কি? সহজ করে ভাবা যাক। ধরুন, একটা খোয়ার থেকে একদল ভেড়া ৪টে দরজা দিয়ে একসাথে হুড়মুড় করে বেরোচ্ছে। পুরো বিশৃঙ্খল অবস্থা। এখন যদি শুধু একটা দরজা খোলা রাখা হয়, তাহলে কি হবে? ওরা সবাই একটা লাইন দিয়ে শৃঙ্খলার সাথে বেরোবে। আলোর ব্যাপারটা অনেকটা ওরকম। সাধারণ আলো সব দিকে কাঁপতে থাকে, কিন্তু একটা বিশেষ ফিল্টারের মধ্যে দিয়ে গেলে এর সব কাঁপুনি একটা তলের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। একেই বলে পোলারাইজড আলো। আইনস্টাইন বসুর দ্বিতীয় গবেষণাপত্রটা প্রকাশনার জন্য সুপারিশ তো করলেন, কিন্তু এর সাথে একটা ফুটনোট জুড়ে দিলেন। আর সেখানে তিনি লিখলেন, আমার মতে বসুর এই ধারণাটি সমর্থনযোগ্য বলে মনে হচ্ছে না। ব্যাস, এই একটা বাক্যই যেন পুরো গবেষণাপত্রটার ভাগ্য লিখে দিল। কিন্তু বসুর আসল ধারণাটা ঠিক কী ছিল, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কয়েক দশক পরেও যে খোঁজটা চলছে, সেটা আমাদের একটা স্পেন রহস্য আর একটা হারিয়ে যাওয়া পাণ্ডুলিপির দিকে নিয়ে যায়। এর অনেক অনেক বছর পর বসু তার ছাত্র পার্থ ঘোষকে প্রায় ফিসফিস করে একটা আফসোসের কথা বলেছিলেন। কথাটা ছিল, বুড়ো ওটা কেটে দিল।
এই একটা বাক্যই যেন ইঙ্গিত দেয় যে আইনস্টাইন হয়তো তার সেই মূল বৈপ্লবিক ধারণাটাই পাণ্ডুলিপি থেকে বাদ দিয়ে দিয়েছিলেন। কিন্তু এর কি কোনো পাকা প্রমাণ আছে? এখানেই তো আসল সমস্যা। এর একমাত্র প্রমাণ হতে পারত সেই আসল পাণ্ডুলিপিটা যেটা বসু আইনস্টাইনকে পাঠিয়েছিলেন, কিন্তু বসু নিজের কাছের কোনো কপি বা অনুলিপি রাখেননি। আর ওদিকে আইনস্টাইনের সংরক্ষিত কাগজপত্রের মধ্যেও ওটা আর কখনো খুঁজে পাওয়া যায়নি। সেই সময়কার ইউরোপের প্রকাশনার প্রক্রিয়াটাও আমাদের বুঝতে হবে। তখন নিয়মটা ছিল যে একজন লেখক তার গবেষণাপত্র কোনো প্রভাবশালী বিজ্ঞানীর কাছে সুপারিশের জন্য পাঠাতেন। সেই সুপারিশকারী, এক্ষেত্রে যেমন আইনস্টাইন, সেটা জার্নালে পাঠাতেন, আর জার্নালের সম্পাদক সুপারিশকারীর ওপর অগাধ আস্থা রেখে কোনো প্রশ্ন ছাড়াই সেটা ছেপে দিতেন। ফলে লেখকের কোনো জবাব দেওয়ার সুযোগই থাকত না, সুপারিশকারীর মন্তব্য সহই গবেষণাপত্রটা প্রকাশিত হয়ে যেত। তাহলে সব মিলিয়ে বিজ্ঞানের ইতিহাসে এটা একটা বিশাল যদি হয়েই রয়ে গেছে। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা প্রমাণগুলো দেখি, তাহলে সেগুলো কিসের দিকে ইঙ্গিত দেয়? এই বিতর্ক নিয়ে মূলত দুটো মত রয়েছে। এক দল, যেমন গবেষক দেবীপ্রসাদ রায়, তারা বিভিন্ন ঐতিহাসিক দলিলের ভিত্তিতে মনে করেন যে বোস স্পেন আবিষ্কারের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন। আবার অন্যদিকে আইনস্টাইনের জীবনীকার আব্রাহাম পাইজের মতো সমালোচকরা মনে করেন এটা বসুর একটা আন্দাজে ঢিল ছোড়া ছাড়া আর কিছুই ছিল না। তাদের মতে সেই আসল পাণ্ডুলিপিটা ছাড়া কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসাই সম্ভব না। কিন্তু এত বড় একটা বিতর্ক, অথচ এই নিয়ে সত্যেন্দ্রনাথ বসুর নিজের ভাবনাটা ছিল কিন্তু একদম অন্য রকম। মানে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি কেন এই আবিষ্কারের কৃতিত্বের জন্য লড়লেন না, তখন তার সহজ সরল উত্তরটা কি ছিল জানেন? তিনি বলেছিলেন, কে বার করেছে তাতে কি যায় আসে রে, বেরিয়েছে তো। কি অসাধারণ কথা! বিজ্ঞানের প্রতি এই যে নিঃস্বার্থ ভালোবাসা, এটাই তো তাকে মহান করে তুলেছে। বসুর এই গল্পটা তাই আমাদের সবার সামনে একটা বেশ বড় প্রশ্ন দাঁড় করিয়ে দেয়। ইতিহাসের পাতায় এরকম আরও কত যুগান্তকারী আবিষ্কার হয়তো কোনো প্রভাবশালী ব্যক্তির একটা মন্তব্য বা একটা ফুটনোটের নিচে চিরদিনের জন্য চাপা পড়ে আছে, কে জানে।